দর্শক স্বাগত নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিনের সংবাদে আপনাদের সাথে আছি আমি ফয়সাল মাহমুদ। নির্বাচনী রোডম্যাপ ঘোষণা সহ বিভিন্ন দাবিতে দেশের 6 জেলায় সমাবেশ করছে বিএনপি। দুপুরের পর এসব সমাবেশ শুরু হয়। এর আগে থেকেই দলে দলে মিছিল নিয়ে সমাবেশ স্থলে আসতে থাকেন নেতাকর্মীরা। নির্বাচনী রোডম্যাপ ঘোষণা, নিত্যপণ্যের দাম সহনীয় রাখা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটানো সহ 4 দফা দাবিতে এই সমাবেশ করছে দলটি। কেন্দ্রীয় নেতাদের মধ্যে নোয়াখালীতে সমাবেশে অংশ নেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। দর্শক, চট্টগ্রামে এনায়েত বাজার ওয়ার্ড বিএনপি আয়োজিত রাষ্ট্র কাঠামো মেরামতে বিএনপি ঘোষিত 31 দফা কর্মসূচি বিষয়ক কর্মশালা ও প্রতিনিধি সভা হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর। প্রধান বক্তা মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান, বিশেষ অতিথি মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক হারুন জামান, সদস্য এম এ হান্নান, কোতোয়ালী থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ জাকির হোসেন সহ আরও অন্যরা। সভায় সভাপতিত্ব করেন ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আলী আব্বাস খান সহ অন্যরা। রাষ্ট্র কাঠামো মেরামত 31 দফার দর্শক, বিএনপির সমাবেশের খবরাখবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। নোয়াখালী থেকে যুক্ত হচ্ছেন আকবর হোসেন সোহাগ। সোহাগ, সমাবেশ শেষ হয়েছে কিনা, নেতাকর্মীরা কি বলছেন এই সমাবেশ থেকে, বিস্তারিত একটু জানতে চাচ্ছি আপনার কাছে। ধন্যবাদ আপনাকে। জানিয়ে রাখি, আপনি জানতে চাচ্ছেন সমাবেশ দীর্ঘ 2 থেকে 3 ঘন্টা ব্যাপী এই নোয়াখালীতে সমাবেশ চলছে। নোয়াখালী জেলা বিএনপির উদ্যোগে আজকে এই একটু আগে 2 মিনিট আগে আসলে সমাবেশ শেষ হয়েছে। এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমির মাহমুদ খসরু সহ কেন্দ্রীয় নেতারা জনাব আব্দুল ফারুক এবং বরকতুল্লাহ বুলু, বেশে মাহমুদুল সহ অনেকে। তো জেলা বিএনপির এই সম্মেলনে আসলে ব্যাপকভাবে সফল হয়েছে বলে এখানে দলীয় নেতাকর্মীরা আমাকে জানিয়েছেন। আমি কথা বলবো এখানে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট এবিএম জাকারিয়ার সাথে। আচ্ছা, কি অবস্থা, আপনাদের সম্মেলন কেমন হয়েছে? আজকে সমাবেশকে ঘিরে আপনাদের কি উদ্দেশ্য? আপনারা সমাবেশকে কেমন হয়েছে, আপনারা সফল হয়েছে বলে আপনি মনে করেন? হ্যাঁ, আমাদের সমাবেশ আল্লাহর রহমতে সবচেয়ে সফল সমাবেশ হয়েছে। নোয়াখালীর বিগত সময়ের ইতিহাসে এই ধরনের জনসমাগম, জনস্রোত আর কখনো দেখিনি আমরা। মানুষ সুশৃঙ্খলভাবে সারা নোয়াখালী জেলার আমাদের 17টি ইউনিট থেকে মানুষ নিজ উদ্যোগে সবাই স্বতঃস্ফূর্তভাবে আজকের এই সমাবেশে অংশগ্রহণ করেছে এবং সমাবেশ বিকাল 3টায় শুরু হয়ে এখন একটু আগে 5 মিনিট আগে সভা শেষ হয়েছে। এই মধ্যে একজন লোক এদিক ওদিক নড়াচড়া করে নাই। আমাদের নেতারা বক্তব্য রেখেছেন, আমরা আপনাদের ধন্যবাদ জানাই। আমাদের যারা আছেন, আমি জানতে চাচ্ছি যে আজকে সমাবেশে প্রধান অতিথি কি দাবি ছিল, বা রাষ্ট্রের কাছে, সরকারের কাছে কি দাবি ছিল, প্রধান লক্ষ্য কি ছিল, নির্বাচন নিয়েছি কি কথা বলছেন? আমাদের প্রধান অতিথি জনাব আমির খসরু মাহমুদ সাহেব সংক্ষেপে যেটা বলবো, তিনি চেয়েছেন যে একটা নির্বাচিত সরকারের হাতে নির্বাচন দিয়ে ক্ষমতা হস্তান্তর করে বর্তমান এই কেয়ারটেকার সরকারকে বিদায় নেওয়ার জন্য। আর যদি না হয় তাহলে নির্ধারিত সময়ের মধ্যে রোড ম্যাপ ঘোষণা না করলে আমরা জাতীয় নির্বাচনের দাবিতে আমরা আবার মাঠে নামবো আন্দোলনে। আপনি শুনতে পাচ্ছেন এখানে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এবিএম জাকারিয়া জানিয়েছে প্রধান অতিথি এখানে দ্রুত তাদেরকে নির্বাচন দিয়ে রাজনৈতিক নেতাদের কাছে ক্ষমতা হস্তান্তর করার জন্য তারা জানিয়েছেন। তো আসলে এই সমাবেশ ঘিরে আসলে এখানে ব্যাপক উৎসাহ উদ্দীপনা ছিল। আসলে নেতাকর্মীদের ব্যাপক উৎসাহ ছিল। দীর্ঘ 15-16 বছর পরে এত বিশাল সমাবেশের আয়োজন তারা করতে পারেনি বিগত সময়ে। আসলে এখন এই সমাবেশ ঘিরে আছে নেতাকর্মীদের ব্যাপক উৎসাহবান ছিল। এই ছিল আমার কাছে নোয়াখালী বিএনপির সভাস্থল থেকে। আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। জামাতের সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে দলটি। জেলা শাখার উদ্যোগে বিকেল 4টায় শহরের জেলা প্রশাসক কার্যালয়ের সামনে প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়। এ সময় জামায়াতের জেলা আমির অধ্যাপক আব্দুল আলিম, সেক্রেটারি মনসুরুল হক সহ অনেকে উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, অন্তর্বর্তী সরকারের 6 মাস অতিবাহিত হলেও তাকে মুক্তি দেয়া হচ্ছে না। অবিলম্বে আজহারুল ইসলামকে মুক্তি না দিলে দেশব্যাপী আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন নেতারা। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক ঘুরে আসে। দর্শক, চট্টগ্রামে জমে উঠেছে অমর 21শে বইমেলা। এই বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন
সহকর্মী নয়ন বড়ুয়া জয়। জয়, বইমেলায় দর্শনার্থীদের উপস্থিতি কেমন দেখছেন, আর মেলায় এ পর্যন্ত কতগুলো নতুন বই এসেছে, বিস্তারিত একটু জানতে চাচ্ছি আপনার কাছে। ধন্যবাদ ফয়সাল আপনাকে। বইমেলার সময় আর বেশি দিন নেই, যেহেতু ২৬ দিনের বইমেলা এবার সিটি কর্পোরেশন আয়োজন করেছে, তবে ঢাকার মতো বড়সড় করে এবার আয়োজন করা হয়েছে। তো ১৪০টা স্টল রয়েছে। এই কারণে কিন্তু এখানে চট্টগ্রামে যারা বই প্রেমী আছে তারা কিন্তু সকাল থেকে যেহেতু খোলা থাকে না, যখন ছুটির দিন তখনই কিন্তু আসলে বইমেলার দরজা খোলা থাকে। তবে ছুটির দিন ছাড়া কিন্তু অন্য সময় কিন্তু দুপুর থেকে খোলা থাকে। তার কারণে সন্ধ্যায় সবচেয়ে বেশি দর্শনার্থীদের ভিড় থাকে। তো দেখতে পাচ্ছেন বিভিন্ন জায়গা থেকে, গ্রাম থেকে শুরু করে শহরে যারা আছেন, যারা বই পছন্দ করে, বই পড়া পছন্দ করেন, তারাই কিন্তু সবচেয়ে বেশি পছন্দের লেখকদের বই নেওয়ার জন্য এসেছেন। আমরা দেখছি শিশুদের নানা লেখকের বই আছে। তো এখানে শিশু যারা আছে তারাও কিন্তু ছুটে এসেছেন। একই সাথে বিভিন্ন বয়সের যারা বইপ্রেমী আছে তারা কিন্তু চলে এসেছেন। আশা করা যায় কিন্তু আসলে যে বইমেলায় দর্শনার্থীদের ভিড় আরও বাড়বে, একেবারে শেষ মুহূর্তে সময় কিন্তু আরও বেশি বই বিক্রি হবে। তাদের যে এবার লক্ষ্যমাত্রা রয়েছে, আমরা দেখছি লক্ষ্যমাত্রার কাছাকাছি বই বিক্রি হচ্ছে, এমন তথ্য আমাদেরকে দিয়েছেন যারা স্টল নিয়ে এসেছেন। এমনকি যারা লেখক তারাও কিন্তু আমরা দেখছি তাদের যে আগ্রহ অনেক বেড়েছে, যেহেতু বইমেলায় এবার বই বিক্রি হচ্ছে, তাদের পছন্দের লেখকদের বই এসেছে। আমরা কয়েকজনের সাথে একটু কথা বলতে চাচ্ছি, তোমার সাথে একটু জানতে চাচ্ছি, বইমেলায় এসেছো, কেমন লাগছে? আলহামদুলিল্লাহ ভালো। না বই নি নেই, খুঁজতেছি। কি বলো, বই আছে পছন্দের লেখকের বই আছে? হ্যাঁ, অনেক বই দেখছি, ভালো লাগছে, পড়ছি দাঁড়ায়। আপনার সাথে একটু কথা বলতে চাচ্ছি, কেমন বেচা বিক্রি হচ্ছে? বেচা বিক্রির ব্যাপারটা আসলে বলতে পারবে আমাদের এখানে স্টলে যারা আছেন দায়িত্বে। আপনি একটু বলেন। আরেকটা ব্যাপার হচ্ছে, আমি ঢাকা থেকে আসছি, আমি লেখক, আমি আমার বই নিয়ে এসেছি, আমি বইটা সম্পর্কে বলতে পারবো। হ্যাঁ, এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে ফয়সালের কাছে। দর্শক, চট্টগ্রাম থেকে বইমেলার খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী নয়ন বড়ুয়া জয়। চট্টগ্রামে বৈষম্যের বিরুদ্ধে আন্দোলনে গিয়ে আহত হলেও নিজেরাই এখন বৈষম্যের শিকার বলে দাবি তুলে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে শিক্ষার্থীরা। বুধবার বিকেলে কাজীর দেউড়ি থেকে বিক্ষোভ সমাবেশ ও মিছিল বের হয়। পরে প্রেস ক্লাব চত্বরে অবস্থান কর্মসূচি পালন করেন তারা। সুযোগ সুবিধা নিশ্চিত করতে সরকার আহতদের যে ক্যাটাগরি করেছে তা প্রত্যাখ্যান করেছেন তারা। এছাড়া দাবি আদায় না হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন আহত শিক্ষার্থীরা। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে চট্টগ্রামে সম্মুখ সারির একজন ছিলেন আব্দুল্লাহ আল মামুন। গায়ে নানা বিপ্লবী লেখা লিখে সাহসিকতার পরিচয় দিয়ে থাকতেন মিছিলের একেবারে সামনে। ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্র আন্দোলনের সম্মুখ যোদ্ধা, সাহস জুগিয়েছেন অন্য আন্দোলনকারীদেরও। এখন সেই যোদ্ধা মামুনের কোনো খোঁজ রাখে না কেউ। আবু জাবেদের ছবিতে নয়ন বড়ুয়া জয়ের একটি রিপোর্ট। জুলাই আগস্ট আন্দোলনে সম্মুখ সারির যোদ্ধা মামুনের বুকে লেখা ছিল, চাষার ছেলে চাষা কেন, কোটা নট কামব্যাক। পিঠে লেখা ছিল, কোটা থেকে মুক্তি দে, নইলে মোড়ে কবর দে। তার লেখাটি জুলাই বিপ্লবে কাঁপিয়েছিল চট্টগ্রামের রাজপথ। এই দৃশ্য দেশের গণ্ডি পেরিয়ে ছড়িয়ে পড়ে বিশ্বাঙ্গনে। কিন্তু বিপ্লব পরবর্তী সময়ে হারিয়ে গেছে রাজপথ কাঁপানো বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের ছাত্র মামুনের নাম। স্বাধীনতার জন্য জীবনের মায়া ত্যাগ করে রাজপথে নেমেছিলেন ছাত্রদল কর্মী মামুন। এখন আর মিছিল মিটিংয়ে দেখা যায় না তাকে। বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা কিন্তু আমি বারবার বঞ্চিত হয়েছি। খুব কাছ থেকে আমার পজিশন খুব কাছে থাকার পরেও কাঙ্ক্ষিত বিষয় না পাওয়া, কাঙ্ক্ষিত সাবজেক্টে ভর্তি হতে না পারার কারণে আমি তার এই কোটা সিস্টেমের মধ্যে একটা ক্ষুব্ধ। এই জন্য আমি চাইছিলাম যে ব্যতিক্রমী উদ্যোগে কিভাবে জনগণকে জাগিয়ে তোলা যায়। বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতার দাবি, আন্দোলনকে পুঁজি করে পদ পদবি বাগিয়ে নিতে ব্যস্ত অনেকেই। জুলাই আন্দোলনকে বিক্রি করার একটা নতুন আওয়াজ তৈরি হচ্ছে। কিছু সংখ্যক মানুষ জুলাই আন্দোলনকে বিক্রি করে তাদের ফায়দা হাসিলের জন্য চেষ্টা করে যাচ্ছেন। তবে গণ অভ্যুত্থানে যাদের অবদান রয়েছে তাদের মূল্যায়ন চান আন্দোলনের সমন্বয়করা। আমাদের
যে জুলাইয়ের আন্দোলনকারী যারা ছিল, সম্মুখ সারির যোদ্ধা যারা ছিল, আহত যারা আছে, সবাইকে যথাযথ সম্মান, প্রাপ্য সম্মান দিয়েই কিন্তু আমাদেরকে তারা যাতে এদেশকে আরও ভালো কিছু দিতে পারে, বিশেষ কিছু দিতে পারে, সেই লক্ষ্যে তাদেরকে ওভাবে মূল্যায়ন করা দরকার। নতুন বাংলাদেশে যেন আর বৈষম্য না হয় সেদিকে সোচ্চার থাকার আহ্বান শিক্ষার্থীদের। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24, চট্টগ্রাম। চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটিতে বেলায়েত হোসেন বুলুকে আহ্বায়ক ও জমির উদ্দিন নাহিদকে সদস্য সচিব করায় আনন্দ মিছিল করেছে বাকুলিয়া থানা স্বেচ্ছাসেবক দল। দুপুরে মাসুদুল ইসলাম লিটনের নেতৃত্বে মিছিলটি বাকুলিয়ার তুলাতলি থেকে বের হয়ে নতুন ব্রিজ সংলগ্ন গোল চত্বরে গিয়ে শেষ হয়। এতে অংশ নেন বাকুলিয়া থানা স্বেচ্ছাসেবক দলের নেতা হালিম আলম, মাহবুব আলম সহ দলের নেতাকর্মীরা। এ সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে কৃতজ্ঞতা জানান বক্তারা। রমজানে ভোগ্যপণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে চট্টগ্রামের বিভিন্ন বাজারে অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বুধবার কাজীর দেউরি বাজারে অভিযান চালায় তারা। এ সময় পণ্যের গায়ে থাকা মূল্য মুছে বেশি দামে বিক্রি করার দায়ে সাদিয়া ডিপার্টমেন্টাল স্টোর নামে একটি প্রতিষ্ঠানকে ৬,০০০ টাকা জরিমানা করা হয়। এছাড়া মূল্য তালিকা না থাকায় 4টি মাংসের দোকানকে 20,000 টাকা জরিমানা করা হয়। নিয়মিত অভিযান চালানোর পাশাপাশি কারসাজির সাথে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা। স্পষ্ট বিষয়টা যে বাজারে প্রচুর পরিমাণ তেল সরবরাহ হচ্ছে, এখন খুচরা বিক্রেতাদের দায়িত্ব হচ্ছে এই তেলে যাতে কোনো রকমের কারচুপি না করে এই তেল বিক্রি করে। আর যদি কোনো রকমের কারচুপি করার চেষ্টা করে তাহলে আমরা ভোক্তা অধিকার অধিদপ্তর সহ আইন প্রয়োগকারী সংস্থা যারা আইন প্রয়োগের দায়িত্বে আছে তারা আইনগত ব্যবস্থা গ্রহণ করবে। দর্শক, কক্সবাজারে সড়ক পারাপারের সুবিধার্থে ও যানজট নিরসনে প্রায় 10 কোটি টাকা ব্যয় নির্মিত হয়েছে 3টি ফুট ওভারব্রিজ। কিন্তু সঠিক স্থানে না হওয়ায় এগুলো ব্যবহার করছে না মানুষ, বরং রাত হলেই পরিণত হয় ছিনতাইকারী কিংবা অপরাধীদের নিরাপদ আশ্রয়স্থলে। বিস্তারিত জানাতে কক্সবাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ইরফানুল হাসান। ইরফান, এই ফুট ওভার ব্রিজ কেন ব্যবহার করছে না মানুষ? এতে কি কি সমস্যা তৈরি হচ্ছে? জি, ধন্যবাদ আপনাকে। পর্যটন শহর কক্সবাজারে যানজট নিরসনে প্রায় 10 কোটি টাকা ব্যয়ে 3টি ফুট ওভার ব্রিজ নির্মাণ করা হয়েছে। আমার পেছনে একটি ফুট ওভার ব্রিজ আছে, আপনাকে একটু দেখাতে চাই। এই ফুট ওভার ব্রিজটি আসলে মূলত অতিমাত্রায় উচ্চতা, পাশাপাশি একটা লম্বা দূরত্ব হয়। মূলত এই ফুট ওভার ব্রিজ দিয়ে মানুষজন হাঁটছে না, আর মানুষজন না হাঁটার কারণে ফুট ওভার ব্রিজের আশেপাশের যে জায়গাগুলো রয়েছে এটি মূলত হকারে ভরপুর হয়ে গিয়েছে। তো মূলত ফুট ওভার ব্রিজগুলো দিয়ে মানুষের যাতায়াত না থাকায় ফুট ওভার রাত হলেই, সন্ধ্যা হলে কিংবা রাত হলেই সেখানে ছিনতাইকারী আর অপরাধীদের অভয়ারণ্যে পরিণত হচ্ছে ফুট ওভার ব্রিজগুলো। তো কক্সবাজারের যারা সচেতন মহল আছে তারা যেটি বলছেন, আসলে ভুল জায়গায়, যে জায়গায় প্রয়োজন ছিল না সেই জায়গাগুলোতে এই ফুট ওভার ব্রিজ করার কারণেই আসলে এই ফুট ওভার ব্রিজ দিয়ে মানুষ হাঁটছে না। আমি একজন পথচারীর সাথে একটু কথা বলতে চাই, আসলে এই ফুট ওভার ব্রিজ দিয়ে কেন মানুষ হাঁটছে না বলে আপনার মনে হয়? হ্যাঁ, ধন্যবাদ নিউজ 24-কে। মূলত বিষয়টা হচ্ছে, দেখেন এখানে ডিস্টেন্সটা হচ্ছে রাস্তার 5 সেকেন্ডের ডিস্টেন্স। তাহলে 5 সেকেন্ডের জন্য মানুষ 5 মিনিট তো আর স্টে করবে না, এত ওয়েট করবে না। তাহলে 5 সেকেন্ডে যেখানে পার হওয়া যায় সেখানে মানুষ 5 মিনিট এখানে পার হবে। এইটা হচ্ছে পুরোটাই অপরিকল্পিত। এই ফুট ওভার ব্রিজটা দেওয়ার কথা ছিল হচ্ছে আমাদের যেখানে প্রয়োজন, কলাতুলিতে। তাহলে এখানে ওটা হচ্ছে 4 লেনের রাস্তা, আর এখানে 2 লেনের মধ্যে আপনি এটা দিয়ে বসে আছেন। পুরোটা হচ্ছে 3টা কক্সবাজার জেলার মধ্যে, আমাদের শহরের মধ্যে 3টা ফুট ওভার ব্রিজ। 3টা ফুট ওভার ব্রিজে হচ্ছে কি পুরোটাই অপরিকল্পিত। দেখেন 1 ঘন্টা আমরা এখানে দাঁড়িয়ে আছি, একটা মানুষ এখান থেকে উঠতেছে না, তাহলে পুরোটাই অপরিকল্পিত। ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলছিলাম একজন পথচারীর সাথে, তিনি আসলে যেটি বলতে চাচ্ছেন, কক্সবাজার যেহেতু পর্যটন শহর, এখানে পর্যটকরা আসে, দরকার ছিল কলাতলিতে, কিন্তু এটি আসলে করা হয়েছে কক্সবাজার শহরে। সে কারণে মূলত এই ফুট ওভার ব্রিজগুলো দিয়ে মানুষের হাঁটার আগ্রহটা আসলে নেই। তো এই ছিল কক্সবাজার ফুট ওভার ব্রিজের আপডেট। ফিরে যাচ্ছে স্টুডিওতে। ইরফান, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, এই ছিল সংবাদের সাথে থাকার ধন্যবাদ সবাইকে।